বিশ্বের মানচিত্রে এক নিষিদ্ধ ভূখণ্ড, আর সেই ভূখণ্ডের একচ্ছত্র অধিপতি হলেন কিম জং উন, যাকে নিয়ে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো দিনরাত গবেষণা করে, যার একটি ইশারায় থরথর করে কাঁপে শক্তিশালী দেশগুলো। কে এই রহস্যময় শাসক? কিভাবে তিনি এক আধুনিক পারমাণবিক সাম্রাজ্য গড়ে তুললেন? আজ আমরা জানব উত্তর কোরিয়ার সেই উজ্জ্বল সূর্য কিম জং উনের জীবনের আদ্যপান্ত। কিম জং উনের জন্ম নিয়ে বিশ্বজুড়ে যে পরিমাণ রহস্য রয়েছে, তা সম্ভবত আর কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে নেই। উত্তর কোরিয়ার সরকারি ইতিহাস অনুযায়ী কিম জং উন হলেন পেকতু পর্বতের পবিত্র রক্তধারার উত্তরাধিকারী। যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে তার জন্ম 1984 সালের 8 জানুয়ারি, কিন্তু উত্তর কোরিয়া তার জন্মসাল 1932, কিম ইল সাং, এবং 1942, কিম জং ইল এর সাথে মিলিয়ে 1982 সাল হিসেবে প্রচার করতে পছন্দ করে। তার মা কো ইয়ং-হুই ছিলেন একজন জাপানি বংশোদ্ভূত কোরিয়ান অপেরা ড্যান্সার। উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থায় জাপানি বংশোদ্ভূত হওয়াকে হীন চোখে দেখা হলেও কিম জং ইলের প্রিয়তমা স্ত্রী হওয়ার কারণে কো ইয়ং-হুই পিয়ং ইয়ং এর মা হিসেবে পরিচিতি পান। কিম জং উন ছোটবেলা থেকেই তার বাবার অত্যন্ত প্রিয় ছিলেন। তার বড় 2 ভাই থাকা সত্ত্বেও কিম জং ইল কেন উনকে বেছে নিয়েছিলেন, তার পেছনে ছিল উনের কঠোর ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার জন্মগত ক্ষমতা। কিমের শৈশব সাধারণ উত্তর কোরিয়ান শিশুদের মতো ছিল না। তিনি বড় হয়েছেন এক রাজকীয় পরিবেশে। পিয়ং ইয়ং এর বিশাল প্রাসাদে তার জন্য ছিল নিজস্ব খেলার মাঠ, সিনেমা হল এবং দামি সব খেলনা। তবে তার জীবনের সবচেয়ে চমকপ্রদ অংশ হল তার সুইজারল্যান্ড প্রবাস। 90-এর দশকের মাঝামাঝি সময়ে কিম জং উন পাক উন ছদ্মনামে সুইজারল্যান্ডের বার্ন শহরের ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। সেখানে তার পরিচয় ছিল একজন উত্তর কোরিয়ান দূতাবাসের কর্মচারীর সন্তান হিসেবে। তার সহপাঠীরা জানতেনই না যে তাদের পাশে বসে পড়াশোনা করা ছেলেটি একটি পারমাণবিক শক্তিধর দেশের ভবিষ্যৎ শাসক। তার সেই সময়ের বন্ধুরা জানিয়েছেন, কিম খুব লাজুক ছিলেন কিন্তু খেলাধুলায় ছিলেন অপ্রতিরোধ্য, বিশেষ করে বাস্কেটবল ছিল তার ধ্যান জ্ঞান। আমেরিকার NBA তারকা মাইকেল জর্ডানের তিনি এত বড় ভক্ত ছিলেন যে তার স্কেচবুক বাস্কেটবল খেলোয়াড়দের ছবিতে ভরা থাকত। এই বিদেশের শিক্ষা তাকে পশ্চিমা সংস্কৃতি এবং প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা দিয়েছিল, যা পরবর্তীতে তার শাসনামলে ছাপ ফেলেছে। 2000 সালে সুইজারল্যান্ড থেকে ফেরার পর কিমকে লোকচক্ষুর অন্তরালে রেখে নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। তিনি পিয়ং ইয়ং এর কিম ইল সাং মিলিটারি ইউনিভার্সিটিতে ভর্তি হন। এখানে তিনি আধুনিক যুদ্ধকৌশল, আর্টিলারি এবং নেতৃত্ব বিষয়ে পড়াশোনা করেন। তার বাবা কিম জং ইল বুঝেছিলেন যে উত্তর কোরিয়ার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি। 2009 সালের দিকে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার প্রশাসনিক স্তরে কিম জং উনের নাম ছড়িয়ে পড়ে। তখন তাকে ইয়ং জেনারেল, ব্রিলিয়ান্ট কমরেড হিসেবে অভিহিত করা শুরু হয়, যা ছিল তাকে পরবর্তী উজ্জ্বল সূর্য হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাথমিক ধাপ। 2011 সালের 17 ডিসেম্বর উত্তর কোরিয়ার জন্য এক শোকাবহ দিন। হঠাৎ কিম জং ইল হার্ট অ্যাটাকে মারা যান। বিশ্ববাসী টেলিভিশনের পর্দায় দেখল এক তরুণ যুবক তার বাবার মরদেহের পাশে কাঁদছেন। অনেকের মনে প্রশ্ন ছিল, এই 27 বছর বয়সী তরুণ কি পারবে উত্তর কোরিয়ার মতো একটি জটিল এবং একগুঁয়ে রাষ্ট্রকে সামলাতে? কিন্তু কিম জং উন খুব দ্রুত নিজের সামর্থ্যের প্রমাণ দেন। বাবার মৃত্যুর মাত্র কয়েক দিনের মাথায় তাকে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার এবং ওয়ার্কার্স পার্টির প্রধান হিসেবে ঘোষণা করা হয়। তিনি হয়ে ওঠেন উত্তর কোরিয়ার গ্রেট সাকসেসর বা মহান উত্তরসূরি। ক্ষমতায় বসার পর কিম জং উন তার শাসনের ভিত্তি মজবুত করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পুরনো কর্মকর্তাদের মধ্যে অনেকে তাকে অবজ্ঞা করতে পারেন। তাই তিনি তার ফুফা জং সং থায়েককে, যিনি দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, বিশ্বাসঘাতকতার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। এটি ছিল বিশ্বের জন্য একটি বড় সংকেত যে কিম জং উন ক্ষমতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। পরবর্তীতে তার সৎ ভাই কিম জং ন্যাম এর মালয়েশিয়ায় রহস্যময় মৃত্যুও তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার অংশ হিসেবে দেখা হয়। কিম জং উনের শাসনামলের সবচেয়ে বড় সফলতা হল উত্তর কোরিয়াকে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করা। তিনি বাই-উং-জিন নীতি ঘোষণা করেন, অর্থাৎ একদিকে অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যদিকে পারমাণবিক প্রতিরক্ষা। তিনি বিশ্বাস করেন, লিবিয়ার গাদ্দাফি বা ইরাকের সাদ্দাম হোসেনের মতো পরিণতি এড়াতে হলে পারমাণবিক বোমাই একমাত্র পথ।
তার নির্দেশে উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। হাসং-15 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিশ্বকে বুঝিয়ে দেয় যে কিমের নাগাল এখন খোদ ওয়াশিংটন ডিসি পর্যন্ত। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি তার সামরিক কার্যক্রম এক চুলো কমাননি। কিম জং উনের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আগের শাসকদের তুলনায় কিছুটা উন্মুক্ত। 2012 সালে তিনি তার স্ত্রী রি সোল-জুকে জনসম্মুখে নিয়ে আসেন, যা উত্তর কোরিয়ার ইতিহাসে বিরল। রি সোল-জু একজন অত্যন্ত মার্জিত এবং আধুনিক নারী হিসেবে পরিচিত। তাদের সংসার জীবনে অন্তত 3টি সন্তান আছে বলে ধারণা করা হয়। বর্তমানে তার কন্যা কিম জুয়াইকে বিভিন্ন সামরিক কুচকাওয়াজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তার পাশে দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন জুয়াই হবেন উত্তর কোরিয়ার পরবর্তী শাসক। কিম জং উন কেবল যুদ্ধের হুমকিই দেননি, তিনি একজন চতুর কূটনীতিকও। 2018 সালে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সীমান্ত রেখা অতিক্রম করে করমর্দন করেন, যা ছিল ঐতিহাসিক। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিঙ্গাপুর এবং ভিয়েতনামে তার বৈঠক সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। যদিও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, কিন্তু কিম প্রমাণ করেছেন যে তিনি আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বর্তমান সখ্যতা উত্তর কোরিয়াকে এক শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থানে দাঁড় করিয়েছে। কিম কেবল অস্ত্র নয়, দেশের আধুনিকায়নেও নজর দিয়েছেন। পিয়ংইয়ং এর স্কাইলাইন এখন আধুনিক দালান কোঠায় ভরা। তিনি মাসিকওয়াং স্কি রিসোর্ট এবং বিভিন্ন ওয়াটার পার্ক তৈরি করেছেন। যদিও দেশটির উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, তবুও কিম জং উন তার দেশের মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী গর্ব তৈরি করতে সক্ষম হয়েছেন। বিশ্বের অন্যান্য নেতাদের তুলনায় কিম জং উনের জীবনধারা অত্যন্ত রাজকীয়। তার রয়েছে নিজস্ব একটি ব্যক্তিগত ট্রেন, যা বুলেট প্রুফ এবং ভেতরে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। বিদেশ ভ্রমণে তিনি সবসময় এই ট্রেনটি ব্যবহার করতে পছন্দ করেন। এছাড়া তার ব্যক্তিগত দ্বীপ এবং বিলাসবহুল ইয়াট রয়েছে। তিনি দামি ঘড়ি এবং দামি ব্র্যান্ডের গাড়ির, যেমন মার্সিডিজ বেঞ্জ, দারুণ ভক্ত। তার এই বিলাসিতা অনেক সময় আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়, বিশেষ করে যখন দেশটির সাধারণ মানুষ কঠোর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যায়। কিম জং উনের স্বাস্থ্য নিয়ে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সতর্ক থাকে। 2020 সালে তিনি যখন টানা কয়েক সপ্তাহ জনসম্মুখে আসেননি, তখন রটে গিয়েছিল যে তিনি মারা গেছেন বা গুরুতর অসুস্থ। পরবর্তীতে তিনি যখন ফিরে আসেন তখন দেখা যায় তার ওজন অনেক কমেছে। তার ধূমপানের অভ্যাস এবং অতিরিক্ত কাজের চাপ তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে বলে ধারণা করা হয়। তার কোনো অসুস্থতা মানেই উত্তর কোরিয়ার ক্ষমতায় বিশাল রদবদল, তাই তার স্বাস্থ্য একটি জাতীয় নিরাপত্তার বিষয়। কিম জং উন কেবল পারমাণবিক বোমা নয়, উত্তর কোরিয়াকে একটি সাইবার পাওয়ার হাউজ হিসেবে গড়ে তুলেছেন। তার নির্দেশনায় উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে বড় বড় ব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে সাইবার হামলা চালিয়ে কোটি কোটি ডলার আয় করছে বলে অভিযোগ রয়েছে। তিনি আধুনিক প্রযুক্তির গুরুত্ব বোঝেন এবং পিয়ংইয়ং এর তরুণদের কম্পিউটার সায়েন্স ও কোডিং শেখার জন্য বিশেষভাবে উৎসাহিত করেন। কিম জং উনের ক্ষমতার পেছনে তার ছোট বোন কিম ইয়ো জং এর ভূমিকা অপরিসীম। তিনি কিমের অত্যন্ত বিশ্বস্ত এবং অনেক সময় তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় কিমের হয়ে কড়া বিবৃতি দেন তার এই বোন। ভাইবোনের এই জুটি উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও রহস্যময় করে তুলেছে। কিম জং উন ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার দাদা বা বাবার চেয়েও অনেক বেশি আগ্রাসী। তিনি সরাসরি যুদ্ধের ময়দানে না গেলেও তার প্রতিটি পদক্ষেপ ছিল যুদ্ধের প্রস্তুতির সমান। 2017 সালে কিম জং উনের সামরিক জীবনের সবচেয়ে উত্তেজনাকর বছর। তিনি একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে থাকেন। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে লিটল রকেট ম্যান বলে ডাকতেন এবং কিম ট্রাম্পকে বা ভীমরতিগ্রস্ত বৃদ্ধ বলে গালি দেন। কিম সরাসরি হুমকি দিয়েছিলেন যে তার টেবিলের উপর সবসময় একটি নিউক্লিয়ার বাটন থাকে, যা দিয়ে তিনি পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারেন। এই সময় প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে হামলার পরিকল্পনা করে তিনি বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। কিমের নির্দেশে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সবসময়ই দক্ষিণ কোরিয়াকে চাপে রাখে। তার শাসনামলে উত্তর কোরিয়া বেশ কয়েকবার সমুদ্রসীমায় বিতর্কিত গোলাবর্ষণ করেছে।
2020 সালে দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটলে কিম জং উন দুই দেশের যৌথ লিয়াজো অফিস বোমা মেরে উড়িয়ে দেন। এটি ছিল এক ধরনের প্রতীকী যুদ্ধ, যার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে তিনি শান্তির চেয়ে শক্তি প্রদর্শনে বেশি বিশ্বাসী। কিম জং উন বুঝেছিলেন যে আধুনিক যুদ্ধ কেবল কামান বা বন্দুক দিয়ে হয় না। তাই তিনি গঠন করেন এক বিশাল সাইবার আর্মি। 2014 সালে যখন সোনি পিকচার্স কিমকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক সিনেমা দি ইন্টারভিউ বানানোর ঘোষণা দেয়, তখন উত্তর কোরিয়ার হ্যাকাররা সোনি পিকচার্সের সার্ভার হ্যাক করে তাদের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়। ওবামা প্রশাসন এটিকে উত্তর কোরিয়ার একটি সাইবার আক্রমণ হিসেবে ঘোষণা করেছিল। এটি ছিল কিমের এক ধরনের ডিজিটাল যুদ্ধ। কিম জং উন নিয়মিত সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং সব অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেন। তার যুদ্ধের কাহিনীগুলোতে ফুটে ওঠে এক অদ্ভুত জেদ। তিনি তার সেনাবাহিনীকে শিখিয়েছেন যে মৃত্যু ভয়হীন সৈনিকরাই দেশ রক্ষা করতে পারে। রাশিয়ার সাথে বর্তমানের ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার গোলা বারুদ সরবরাহ এবং সেনাদের পাঠানোর গুঞ্জন কিমকে এক নতুন আন্তর্জাতিক সামরিক মেরুকরণের নায়ক বানিয়ে দিয়েছে। কিম জং উনের জীবনের এই যুদ্ধের কাহিনীগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত চতুর একজন রণকৌশলী। তিনি জানেন তার দেশের অর্থনীতি দুর্বল, তাই তিনি পারমাণবিক বোমা এবং সাইবার আর্মিকে নিজের প্রধান ঢাল হিসেবে ব্যবহার করেন। কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই তিনি বিশ্বমোড়লদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছেন, যা তার রাজনৈতিক ও সামরিক জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় হিসেবে বিবেচিত হয়। কিম জং উন আজ কেবল একজন নেতা নন, তিনি একটি আইকন। শৈশব থেকে সুইজারল্যান্ডের স্কুল, বাবার মৃত্যু থেকে পারমাণবিক শক্তির চূড়ায় আরোহণ, তার জীবনের প্রতিটি মোড় নাটকীয়তায় ভরা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে নিয়ে সমালোচনা থাকলেও তিনি তার দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছেন। কিম জং উন, এক রহস্যময় শাসকের এই অবিশ্বাস্য জীবন কাহিনী আপনাদের কেমন লাগল? তিনি কি আসলেই একজন সফল রাষ্ট্রনায়ক নাকি কেবল এক আতঙ্কিত শাসক? তা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এমনই রোমাঞ্চকর এবং অজানা সব ঐতিহাসিক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো এক রহস্যময় চরিত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।